ওয়েলকাম টু ইন্সপিরেশন একাডেমি। আমি রাকিব। আজকে তোমাদের এসএসসি জিডি সামনে, যেহেতু তোমাদের প্রত্যেকের এসএসসি জিডি পরীক্ষা আর 4ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, সেই হিসাবে আর মাত্র তোমাদের 20 দিন মতো সময় আছে হাতে, 20 দিনেরও কম। তো যাই হোক, তো এই সময় তোমাদের সব থেকে বেশি যে জায়গাটা দরকার হয় সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গাটা। এবার তোমরা অনেকেই কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে কি পড়তে হবে সেটা তোমরা বুঝে উঠতে পারো না, আর না বোঝাটাই স্বাভাবিক, কারণ তোমাদের সবারই যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ ম্যাক্সিমাম ছেলেমেয়েই অল্প বয়সে ছেলেমেয়ে হয়। তাই কারেন্ট অ্যাফেয়ার্সে বুঝে ওঠার আগেই তোমাদের বয়স শেষ হয়ে যায় যে কারেন্ট অ্যাফেয়ার্সে কোথায় পড়বো আর কোথায় পড়বো না। আর তোমাদের এসএসসি জিডিতে যে জিকে পোর্শন, যে 20টা জিকে থাকে, তার ভিতরে তোমরা যদি একটু খেয়াল করো যে 10 থেকে 12খানা প্রায় কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন থাকে। তো সেটাকে মাথায় রেখে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের যে সম্পূর্ণ যে তোমাদের যে যে জায়গাগুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কভার করে, আমি চেষ্টা করেছি সেই জায়গাগুলোকে টোটালি কভার করার। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবে। আর সেই সঙ্গে তোমাদের এর পিডিএফও আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখেছি। যারা গ্রুপে জয়েন নেই তারা গ্রুপে জয়েন হয়ে পিডিএফটা সঙ্গে কালেক্ট করে নিও। আর এটা একটা জাস্ট ভিডিও সিরিজ, এটা প্রথম থেকে শুরু হচ্ছে। যদি আমি ভিডিও না করি তাও এটুকু তোমরা এনশিওর থাকতে পারো যে কারেন্ট অ্যাফেয়ার্সের টোটাল যে পিডিএফ ফরম্যাটে, যেটা মানে নোটস আকারে যেটা দেওয়ার, সেটা তোমরা গ্রুপে পেয়ে যাবে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিশ্চয়ই দেওয়া আছে, তাও আমি আরেকবার বলে রাখছি। এই যে এই নম্বরটা 95 47 11 45 77, এই নম্বরে একবার মেসেজ করবে, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। কারেন্ট অ্যাফেয়ার্সের কতটা গুরুত্বপূর্ণ জায়গা, যেসব গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে, আজকে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি আলোচনা করেছি। অর্থাৎ নতুন রিসেন্টলি যেসব নিয়োগগুলো হয়েছে সেই সব নিয়োগগুলো, এটা আছে টোটালি 2024-এর জানুয়ারি থেকে শুরু করে আমি 2025-এর জানুয়ারি পর্যন্ত টোটাল কভার করেছি। তো নতুন নিয়োগ যেগুলো খুবই ইম্পর্টেন্ট নিয়োগ, সেই সব নিয়োগগুলো আছে। চলো শুরু করি। দেখো, সব থেকে নিয়োগের ভিতরে একটা টপিক এখানে তুলে দিয়েছি, প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য, কারণ এইখান থেকে কোশ্চেন এবছর এসএসসি জিডি থেকে শুরু করে যে পরীক্ষা, যে কোনো পরীক্ষা দাও না কেন, এখান থেকে মাস্ট কোশ্চেন পাবেই। তোমরা একদম 200% শিওর ধরে রাখতে পারো যে এখান থেকে কোশ্চেন পাবেই। প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা কেন এটা ইম্পর্টেন্ট, এবার একটু খেয়াল করো। আগামী 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে পবিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে, মহাকুম্ভ মেলা। সরি, এখানে একটু মহাকুম্ভ মেলা। দেখো প্রথম লাইনটা দেখো, হিন্দু পুরাণ অনুযায়ী এই পবিত্র উৎসব হয় ভারতের 4টি স্থানে। ভারতের যে 4টে স্থানে একটু দেখে রাখবে: হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগরাজ। তো প্রয়াগরাজ, যেটা আগে আমাদের নাম ছিল এলাহাবাদ, সেটারই বর্তমান নাম হচ্ছে প্রয়াগরাজ। তো প্রয়াগরাজে অনুষ্ঠিত হতেছে মহাকুম্ভ মেলা। এবার দেখো, কুম্ভ কথার অর্থ হলো কুম্ভ কথার অর্থ হলো পাত্র, অর্থাৎ কলস, মানে যেটাকে আমরা বলি ঘোড়া, বাংলায় যেটাকে বলি আমরা মাটির পাত্র, মানে মাটির ঘোড়া যেগুলোকে বলি, সেই জিনিস আর কি, পাত্র। তো এবার কুম্ভ মেলার প্রকারভেদ দেখো, আমরা 4 রকমের কুম্ভ মেলা দেখতে পাই। এক হচ্ছে অর্ধ কুম্ভ মেলা, দেখো অর্ধ কুম্ভ মেলা। দ্বিতীয় হচ্ছে পূর্ণ কুম্ভ মেলা। তৃতীয় হচ্ছে মহাকুম্ভ মেলা। আর চতুর্থ হচ্ছে মাঘ কুম্ভ মেলা। তো আমাদের যেটা এবছর যেটা হচ্ছে সেটা হচ্ছে মহাকুম্ভ মেলা। আচ্ছা, মহাকুম্ভ মেলা জানার আগে আমাদের যেটা জানার দরকার সেটা একটু অর্ধ কুম্ভ মেলা এবং পূর্ণ কুম্ভ মেলাটা জানা দরকার। দেখো, অর্ধ কুম্ভ মেলা প্রতি 6 বছর পর ভারতে শুধুমাত্র হরিদ্বার এবং এলাহাবাদে অনুষ্ঠিত হয়। ঠিক আছে, তাহলে প্রতি 6 বছর কোথায় হয়, একটা হরিদ্বার আর এলাহাবাদে হয়, প্রতি 6 বছর অন্তর অর্ধ কুম্ভ মেলা। আর পূর্ণ কুম্ভ মেলা দেখো, যেটা 12 বছর পর অনুষ্ঠিত হয় পূর্ণ কুম্ভ মেলা, এটাও আমাদের এলাহাবাদ, যেটা বর্তমানে প্রয়াগরাজ, সেখানে অনুষ্ঠিত হয়। আর এবার যেটা আমাদের এবছর যে কুম্ভ মেলাটা হতে চলেছে উত্তরপ্রদেশের এলাহাবাদ বলো বা প্রয়াগরাজ বলো, সেটা হচ্ছে মহাকুম্ভ মেলা। কেন দেখো, এটা হচ্ছে 12টি পূর্ণ কুম্ভ মিলে একটি মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। অর্থাৎ তাহলে 12 × 12 করলে কত হয় আমাদের, 144 বছর পর। তাহলে 144 বছর আগে এই মহাকুম্ভ মেলা হয়েছিল, আবার এটা 144 বছর পর এই মহাকুম্ভ মেলা হচ্ছে। যে কারণে ভারতবর্ষের কোনায় থেকে সমস্ত রকম তীর্থযাত্রীরা, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা সকলে এই মহাকুম্ভ মেলাতে সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করছে। তাই এটা একটা ঐতিহাসিক মেলা হতে চলেছে ভারতবর্ষের ইতিহাসে। প্রতি 144 বছর অন্তর যেহেতু হয়, তাই এটা সেই হিসাবে এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তোমাদের কোশ্চেন এভাবে দিয়ে দিতে পারে যে মহাকুম্ভ মেলা কত বছর অন্তর অনুষ্ঠিত হবে।
বা মহাকুম্ভ মেলা কত বছর পর হবে, তাহলে বা কতটা পূর্ণ কুম্ভ মিলে একটা মহাকুম্ভ মেলা হতে পারে, 12টা পূর্ণ কুম্ভ মেলা মিলেগার একটা মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তাহলে এবছর আমাদের কি মহাকুম্ভ মেলা, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, মাঘ কুম্ভ মেলা। দেখো, মাঘ কুম্ভ মেলাকে মিনি কুম্ভ বলা হয়, কারণ এটা প্রতি বছরই অনুষ্ঠিত হয়। দেখো, প্রতি বছরই অনুষ্ঠিত হয়, এটি হিন্দু ক্যালেন্ডার অনুসারে মাঘ মাসে অনুষ্ঠিত হয়, তাই এটাকে মাঘ কুম্ভ মেলা বলা হয়, যেটা নর্মালি প্রতি বছর অনুষ্ঠিত হয় সেটাই। ঠিক আছে, তাহলে প্রয়াগরাজের এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমরা দেখে রাখবে সবাই। আমি এই জায়গাটুকু জাস্ট যেটুকু মানে এটা না দিলেই নয় ছিল, তাই প্রথমে এটা আমি দিয়ে রাখলাম, এরপরে তো টপিক আসবেই। চলো এবার নেক্সট, রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট। দেখো, প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টগুলো একটু ভালো করে খেয়াল করো, আমি একটু তাড়াতাড়ি চেষ্টা করব যে এটা ভিডিওটা শেষ করা। দেখো, ভারতবর্ষের প্রথম কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ, তাই তো, ভারতবর্ষের ক্যাগ, নতুন ক্যাগ হিসাবে কে নিযুক্ত হলেন? কে সঞ্জয় মূর্তি। আচ্ছা, ক্যাগ থাকে আমাদের ভারতীয় সংবিধানে 148 নম্বর ধারায়। ক্যাগের কাজ কি? ক্যাগের কাজ ভারতের হিসাব রক্ষক বলা হয় ক্যাগকে, তাই তো, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। তাহলে ভারতবর্ষের কন্ট্রোলার অডিটর জেনারেল কত নম্বর আর্টিকেলে দেখতে পাই আমরা? 148 নম্বর। এই যে এইগুলোকে বলা হয় কারেন্ট রিলেটেড কোশ্চেন। সেই সঙ্গে কে দেখো, কে সঞ্জয় মূর্তি, এবারের কে হলো কে সঞ্জয় মূর্তি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। নেক্সট কোশ্চেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন 26তম গভর্নর। দেখো, 26তম গভর্নর কে হলো সঞ্জয় মালহোত্রা, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আরবিআইয়ের গভর্নর, আরবিআই গঠন হয়েছে 1935 সালে। ঠিক আছে, তাহলে প্রতি বছর মানে প্রতি 3-4 বছর পর পর আমরা সাধারণত আরবিআইয়ের গভর্নরের চেঞ্জ দেখতে পাই। এর আগে কে ছিল? শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাসের জায়গায় আরবিআইয়ের নতুন গভর্নর হলো সঞ্জয় মালহোত্রা, 26তম গভর্নর। কততম গভর্নর এটা পরীক্ষায় দিতে পারে? সঞ্জয় মালহোত্রা কততম গভর্নর? 26তম। আর নতুন গভর্নর কে হলো সঞ্জয় মালহোত্রা। নেক্সট, ভারতের আশিস খান্না ইন্টারন্যাশনাল সোলার, আচ্ছা আশিস খান্না একজন ব্যক্তি, আশিস খান্না ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন। আচ্ছা, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, এটার হেডকোয়ার্টার ভারতেই অবস্থিত। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের যে মানে আর কি ডিরেক্টর জেনারেল হলেন, তার নাম আশিস খান্না। সম্প্রতি ভারতের নিউ দিল্লিতে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সম্মেলন বসেছে হবে এটা। তাহলে কোথায় ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সম্মেলন বসেছে? নিউ দিল্লিতে। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টারও আমাদের ভারতবর্ষেই, নিউ দিল্লিতে। আর এর কে দেখো, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের হেডকোয়ার্টার হচ্ছে নয়ডাতে মনে হয়, মেবি, এটা একটু দেখতে হবে। তাও আশিস খান্না, তাহলে এর ডিরেক্টর জেনারেল কে হলেন? আশিস খান্না। নেক্সট, ফিকি এর নতুন প্রেসিডেন্ট কে হলো হর্ষবর্ধন আগরওয়াল। তাহলে ফিকি এর প্রেসিডেন্ট অবশ্যই আমাদের মনে রাখবো হর্ষবর্ধন আগরওয়াল। নেক্সট কোশ্চেন, পুনরায় ঝাড়খণ্ডের নতুন করে আবার ঝাড়খণ্ডের শপথ গ্রহণ করলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দলের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা JMM। ঠিক আছে, রাজনৈতিক দলটার নাম হচ্ছে JMM। কে মুখ্যমন্ত্রী হলো? হেমন্ত সোরেন। নেক্সট, তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কে? দেবেন্দ্র ফডনবিস। মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী, জানো বিজেপি আবার ওখানে সরকার গঠন করলো, তাই এখানে কে হলো? আগের যে মুখ্যমন্ত্রী ছিল তিনি হলেন দেবেন্দ্র ফডনবিস। তারপরে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান কে হলেন? নোয়েল নাভাল টাটা। জানো রতন টাটা স্যার মারা গেছেন, তার জায়গায় নতুন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান হলেন নোয়েল নাভাল টাটা। নেক্সট কোশ্চেন, বিজয় কিশোর রাহাতকার আগামী 3 বছরের জন্য মহিলা কমিশনের চেয়ারম্যান হলেন। জাতীয় মহিলা কমিশনের হবে এটা, জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান, জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান। ঠিক আছে, বিজয় কিশোর রাহাতকার। নেক্সট, চলো নেক্সট পেজে যাই। এবার ভারতের 51তম প্রধান বিচারপতি। দেখো, 51তম প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন কে? জাস্টিস সঞ্জীব খান্না, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের যে প্রধান বিচারপতিকে হলেন সঞ্জীব খান্না। তোমরা জানো এই টাইপের কোশ্চেনগুলো প্রচুর পরীক্ষায় আসে, তাই আমি সমস্তগুলো এক জায়গায় গুছিয়ে দিয়েছি, যেটা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। আমি আগেও বলেছি, এখনও বলছি যে এগুলো প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয় আছে। তাহলে এটা 51তম প্রধান বিচারপতি। তাহলে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে হলেন জাস্টিস সঞ্জীব খান্না। নেক্সট, হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কে? নায়েব সিং সাইনি। দেখো, এই কোশ্চেনটা আসার মতো আছে, নায়েব সিং সাইনি। প্রত্যেকটা রাজ্যেরই মুখ্যমন্ত্রী আসে, তার ভিতরে যেহেতু এগুলো রিসেন্টলি ইলেক্টেড হয়েছে, তাই এগুলো থেকে বেশি কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। নেক্সট, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
তারপরে জম্মু কাশ্মীরে অনেক দিন পর ইলেকশন হলো। জম্মু কাশ্মীরে সেই 2019 সালে যখন জম্মু কাশ্মীরকে ডিভাইডেড করা হয়, তারপরে কিন্তু জম্মু কাশ্মীরে সেপারেটলি কোনো ইলেকশন হয়নি বিধানসভার। এই ফার্স্ট ইলেকশন হলো এবং এবার ওমর আবদুল্লাহ সেখানকার মুখ্যমন্ত্রী হলেন। নতুন এয়ারফোর্সের চিফ হলেন অমরপ্রীত সিং। তাহলে এয়ারফোর্সের আমাদের চিফ হলো অমরপ্রীত সিং, এয়ারফোর্সের চিফ। নেক্সট দেখো, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন কে? বিজয়া ভারতী সাইনি। বিজয়া ভারতী সাইনি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। হিউম্যান রাইট কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ হিউম্যান রাইট কমিশন কত সালে গঠন হয়? হিউম্যান রাইট কমিশন গঠন হয় 1993 সালে। এটা মাথায় রাখবে, হিউম্যান রাইট কমিশন কত সালে গঠিত হয়? হিউম্যান রাইট কমিশন গঠিত হয় 1993 সালে। তাহলে হিউম্যান রাইট কমিশনের কে হলো চেয়ারপারসন হলো কে? বিজয়া ভারতী সাইনি। নেক্সট কোশ্চেন আসি, রণধীর সিং বলো বা রণধীর সিং ভারতবর্ষের প্রথম অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রেসিডেন্ট হলো। প্রথম অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন রণধীর সিং। তারপরে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে ভারতীয় হিসাবে নীতা আম্বানি রিইলেক্টেড হলেন। আচ্ছা, নীতা আম্বানি এর আগেও ছিল ভারতীয় হিসাবে আর কি, নীতা আম্বানি ছিল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে আগেও ছিল, আবার নতুন করে রিইলেক্টেড হলো নীতা আম্বানি। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কোনোটা তোমাদের সমস্যা হয় বুঝতে, তাহলে আমাকে পার্সোনালি দরকার SMS করবে, আমি তোমাদের সেই জায়গাগুলোকে ক্লিয়ার করাবো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো তোমাদেরকে দিয়ে রাখলাম, তাছাড়া গ্রুপেও আমার নম্বর পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আমাকে পার্সোনালি SMS করে জেনে নেবে যে কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে। চলো নেক্সট, এরপরে আসি পেজে। দেখো, বি শ্রীনিবাসন কে হলো ন্যাশনাল সিকিউরিটি গার্ডের প্রধান, যেটাকে আমরা বলি ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ NSG। তাহলে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? বি শ্রীনিবাসন। NSG একটা জানো, একটা আমাদের সিকিউরিটি ফোর্স একটা, তো NSGর হলো কে? বি শ্রীনিবাসন। তারপরে নেক্সট দেখো, এয়ারফোর্সমেন্টের ডিরেক্টর, এনফোর্সমেন্ট, এটা এয়ারফোর্সমেন্ট না, এনফোর্সমেন্ট অর্থাৎ ইডি জানো যে কোনো ইললিগাল মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে বা ইললিগাল যত রকম তোমার টাকা পয়সা লেনদেনের উপরে সেটা দেখাশোনা করে কে? আমাদের ইডি। তাহলে ইডি ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে? রাহুল নবীন। আর ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছো আর ইডি সম্পর্কে জানো না, এমন তো আশা করি তোমাদের ভিতরে কেউ হবে না। তো যাই হোক, তো ইডির ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে? রাহুল নবীন। নেক্সট, ন্যাসকমের চেয়ারপারসন হলেন কে? সিন্ধু গঙ্গাধরন। আচ্ছা, ন্যাসকম হচ্ছে আমাদের যত সফটওয়্যার কোম্পানিগুলো আছে তাদের সাধারণত দেখাশোনা করার যে দায়িত্ব থাকে, মানে হেড যে থাকেন, চেয়ারপারসন থাকেন, তিনি হলেন তার যে চেয়ারপারসন হলেন তিনি হলেন সিন্ধু গঙ্গাধরন। নেক্সট, ভারতের নতুন ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে নিযুক্ত হলেন কে? টিভি সোমনাথন। জানো ক্যাবিনেট জিনিসটা, ক্যাবিনেট হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি। আমাদের যে মন্ত্রী পরিষদ থাকে সেন্ট্রালের, সেই মন্ত্রী পরিষদের ভিতরে একটা ক্যাবিনেট কমিটি থাকে, সেই ক্যাবিনেট কমিটিরই আমাদের সেক্রেটারি হিসাবে যে নিযুক্ত হলেন তিনি হলেন টিভি সোমনাথন। নেক্সট, ইউপিএসসি এর দ্বিতীয়বারের জন্য মহিলা চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন প্রীতি সুদান। আচ্ছা, অ্যাকচুয়ালি হচ্ছে ইউপিএসসির মহিলা চেয়ারপারসন কেন বলছি, ইউপিএসসিতে এখনও পর্যন্ত ভারতবর্ষে দুবার মাত্র মহিলা চেয়ারপারসন নিযুক্ত হয়েছে। তো এর আগে একজন ছিলেন, সেটা হচ্ছে RM বাথিউ। এর আগে ছিলেন ইনি RM বাথিউ 1992 থেকে 1996। আর এবছর হলেন প্রীতি সুদান। বহুদিন পর একজন আবার মহিলা চেয়ারপারসন হলেন ইউপিএসসির, প্রীতি সুদান। ঠিক আছে, চলো এবার নেক্সট কোশ্চেন দেখি। তাহলে এখান থেকে দুটো কোশ্চেন তোমরা পেলে, একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আর একটা হচ্ছে স্ট্র্যাটেজিকের কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আসা যাক। আচ্ছা, এটা ইংলিশে হয়ে গেছে। করিনা কাপুর খান ইজ দ্য নিউ ন্যাশনাল অ্যাম্বাসেডর ফর দ্য ইউনিসেফ ইন্ডিয়া। আচ্ছা, ইউনিসেফে ইন্ডিয়ার যে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন, সেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন, ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কে? করিনা কাপুর খান। করিনা কাপুর যে নায়িকা আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির, সে করিনা কাপুর খান হলেন। নেক্সট, মানব ভাকার জানো একজন বিখ্যাত খেলোয়াড়,
তো মনোভ হাকার অ্যাপয়েন্টেড হলেন কে, একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার ফর স্পোর্টস মিনিস্ট্রি। মনোভ হাকার আচ্ছা 1 মিনিট রাও। তো মনোভ হাকার আমাদের কোন খেলার সঙ্গে যদি যুক্ত দেয়, মনোভ হাকার যদি বলা হয় যে কোন খেলার সঙ্গে যুক্ত, তাহলে মনোভ হাকার হচ্ছে আমাদের একজন প্রফেশনাল শুটার, তাই তো? প্রফেশনাল শুটার অর্থাৎ যে আমাদের প্রফেশনাল শুটার, এটা মাথায় রাখবে যে মনোভ হাকার একজন হচ্ছে প্রফেশনাল শুটার। অনেক সময় পরীক্ষায় দিতে পারে যে মনোভ হাকার কোন খেলার সঙ্গে যুক্ত, তাহলে শুটিংয়ের সঙ্গে মনোভ হাকার যুক্ত। তাহলে এখানে একটা কারেন্ট রিলেটেড কোশ্চেন পেলে, এরকম কোশ্চেন দেখবে প্রায়ই থাকে যে এই খেলার সঙ্গে কে যুক্ত, এই বা একজন ব্যক্তির নাম তুলে দিল, দিয়ে বললো দেবেন্দ্র ঝাঝারিয়া, বললো এনি কোন খেলার সঙ্গে যুক্ত, বা যে কোনো একজনের নাম দিয়ে দিল, বললো যে ইনি কোন খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, ওই টাইপের কোশ্চেনগুলো অবশ্যই তোমাদের আসে এবং সেগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে। চলো এবার নেক্সট পেজে আসি। রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা হলেন। জানো লোকসভার বিরোধী দলনেতা হয় একজন, তো লোকসভার বিরোধী দলনেতা ইনি হলেন এবার রাহুল গান্ধী। তারপরে লোকসভার 18তম স্পিকার, আচ্ছা 18তম স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন ওম বিড়লা। জানোই যে স্পিকার কে হয়েছে, 18তম স্পিকার হয়েছে ওম বিড়লা। তারপরে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চিফ অফ আর্মি স্টাফ। তাহলে আর্মির যে চিফ হলেন কে উপেন্দ্র দ্বিবেদী। তাহলে উপেন্দ্র দ্বিবেদী হচ্ছে আর্মির চিফ হলেন, এটা অবশ্যই মুখস্থ রাখবে। আর্মির চিফ কে হয়েছেন, উপেন্দ্র দ্বিবেদী। নেক্সট, প্রধানমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছেন প্রমোদ কুমার মিশ্র। প্রধানমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি প্রমোদ কুমার মিশ্র, অবশ্যই মুখস্থ রাখবে। প্রধানমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারিকে হয়েছেন প্রমোদ কুমার মিশ্র। নেক্সট, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে হয়েছে, অজিত দোভাল। অলরেডি অজিত দোভাল দীর্ঘদিন থেকেই আছে। অজিত দোভাল সম্পর্কে যদি তোমাদের একটু মানে থাকে, মানে কনফিউশন থাকে, তোমরা অনেকে উড়ি সিনেমা দেখেছো, উড়ি সিনেমায় যে লোকটা মানে তোমার পুরো সিকিউরিটি অ্যাডভাইজারের দায়িত্বে থাকেন, ওনাকেই আমরা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে ওখানে শো করানো হয়েছে। ঠিক আছে, তো উনি যে ক্যারেক্টারে রোল করেছেন, অর্থাৎ পরেশ রাওয়াল যে ক্যারেক্টার হিসাবে আর কি আমাদের সিনেমাতে রোল করেছে, তিনি হচ্ছেন অজিত দোভাল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় নৌবাহিনীর 26তম প্রধান হলেন কে, অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। তাহলে আমরা দেখো এয়ার স্টাফের নতুন একজনকে পেলাম, নৌবাহিনীর পেলাম, আবার কি এয়ার ফোর্সেরও পেয়েছি। তাহলে প্রত্যেকটা আর্মিরও পেয়েছি, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে নতুন নতুন অ্যাপয়েন্ট হয়েছে। তাই প্রত্যেকটাই অ্যাপয়েন্টমেন্ট আমাদের পরীক্ষার ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। 16তম অর্থ কমিশনের প্রধান হলেন অরবিন্দ পানাগাড়িয়া। 16তম অর্থ কমিশনের প্রধান কে হলেন, অরবিন্দ পানাগাড়িয়া। সরি, এটা ঠিক করিনি। আচ্ছা, ফিনান্স কমিশন কত নম্বর আর্টিকেল অনুসারে গঠিত হয়? অর্থ কমিশন গঠিত হয় 280 নম্বর ধারা অনুসারে। তাহলে অর্থ কমিশনে আমাদের টোটাল 5 জন সদস্য থাকে। তো ওই অর্থ কমিশনের যে প্রধান হলেন এবার অরবিন্দ পানাগাড়িয়া। তাহলে অর্থ কমিশন থেকে কোশ্চেন দিতে পারে, এটা কততম অর্থ কমিশন? এটা হলো 16তম অর্থ কমিশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ যেটাকে বলে আমরা ট্রাই। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হলেন কে, অনিল কুমার লাহোটি। এই ট্রাইয়ের কাজ কি, যে সারা ভারতব্যাপী যে 4G 3G যত রকম যে মোবাইল নেটওয়ার্কিং ব্যবস্থা আছে তার উপরে কাজ করে, তাই তো? তাহলে ট্রাইয়ের চেয়ারম্যান হয়েছেন কে, অনিল কুমার লাহোটি। নেক্সট, ভারতের নতুন লোকপাল হলেন জাস্টিস AM খানিওয়ালকার। আচ্ছা, AM খানিওয়ালকার নতুন লোকপাল। আগে লোকপাল ছিলেন কে, পিনাকি চন্দ্র ঘোষ, তাই তো? তাহলে এবার নতুন লোকপাল হলেন কে, AM খানিওয়ালকার। খুবই ইম্পর্টেন্ট এগুলো, প্রত্যেকটা একটাও ইম্পর্টেন্ট না এরকম না, তবে বিশেষ করে এই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, NIA এর নতুন চিফ হিসাবে নিযুক্ত হলেন কে, সদানন্দ বসন্ত ডেট। আচ্ছা, এটা সদানন্দ বসন্ত ডেট মাথায় রাখবেন। NIA এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। NIA এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।
আচ্ছা, ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, অনেকেই তোমরা বড় ভিডিও দেখলে স্কিপ করো, কিন্তু এক্ষেত্রে তোমরা চেষ্টা করো স্কিপ না করার, কারণ এটা তোমাদের জন্যই বানানো এবং তোমাদের ভীষণভাবে হেল্পফুল হবে এবং সম্পূর্ণ ফ্রিতে এটা তোমাদেরকে আমি প্রোভাইড করছি। তাই তোমাদের অবশ্যই এটা, তোমাদের যাদের সিরিয়াস অ্যাসপারেন্ট আছে তাদের তো দেখবেই তোমরা এটার। নেক্সট, নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডার ফর টোবাকো কন্ট্রোল ইন ব্যাডমিন্টন স্টার হলেন কে? পিভি সিন্ধু। তাহলে আমাদের যে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন কে? যে টোবাকো অর্থাৎ তামাক বিরোধী, মানে যে এর সঙ্গে যুক্ত হলেন, তামাক বিরোধী ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন কে? পিভি সিন্ধু। পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত? আমরা ব্যাডমিন্টন। তাহলে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত কে? পিভি সিন্ধু। নেক্সট, সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন 12 জন প্রেসিডেন্ট হলেন কে? কপিল সিব্বল। ঠিক আছে, কপিল সিব্বল। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন হলেন কে? কপিল সিব্বল। তারপরে ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর হলেন সাইমন মার্ক। এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট, সাইমন মার্ক। ভারতবর্ষে এখনও পর্যন্ত একটা মাত্র এআই ইউনিভার্সিটি হয়েছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে একটা ইউনিভার্সিটি হয়েছে, সেটা হচ্ছে মুম্বাইতে অবস্থিত। ভারতবর্ষে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউনিভার্সিটি হলো যে ইউনিভার্সাল এআই ইউনিভার্সিটি, যেটা নাম হয়েছে ইউনিভার্সাল এআই ইউনিভার্সিটি। তাহলে কোশ্চেন এরকম দিতে পারে যে ভারতবর্ষে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে ইউনিভার্সিটির নাম কি? সেটার নাম কি থাকবে? সেটার নাম হলো ইউনিভার্সাল এআই ইউনিভার্সিটি, মুম্বাইতে অবস্থিত। যদি বলা হয় কোথায় অবস্থিত? মুম্বাইতে। তারপরে সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে ইলেক্টেড হলেন কে? প্রেম সিং তামাং, সিকিমের মুখ্যমন্ত্রী। উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন কে? পেমা খান্ডু। দিল্লির মুখ্যমন্ত্রীকে অতিশী। জানো যে আমাদের যে আগে যে মুখ্যমন্ত্রী ছিলেন, অর্থাৎ আমাদের যে মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার পরে নতুন মুখ্যমন্ত্রী হলেন কে? অতিশী। নেক্সট, ইউনাইটেড নেশনে ভারতের অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন কে? পি হরিশ। তাহলে ইউনাইটেড নেশনের ভারতের অ্যাম্বাসেডারকে হিসেবে নিযুক্ত হলেন পি হরিশ। নেক্সট পেজে আসি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের 11তম প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে? মোস্তাক খান্ডা। ঠিক আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় দেখতে পাই আমরা? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার দেখতে পাই আমরা ম্যানিলা, তাই তো? তাহলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হলেন কে? মোস্তাক খান্ডা। নেক্সট, নাগোজি ওকুঞ্জো। নাগোজি ওকুঞ্জো নামটা দেখে রাখবে, নাগোজি ওকুঞ্জো। নামগুলো একটু খাটামাটা হলেও এগুলো মনে রাখবে অবশ্যই। নাগোজি ওকুঞ্জো প্রথম কোনো আফ্রিকান মহিলা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডিরেক্টর হলেন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন নাগোজি ওকুঞ্জো, প্রথম আফ্রিকান মহিলা। এটাকে কোনো আফ্রিকান মহিলা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডিরেক্টর হননি। এই প্রথম কোনো আফ্রিকান মহিলা বা কৃষ্ণ মহিলা, যেটাকে মানে জানোই যে ইউএস কান্ট্রিগুলোতে, ইউরোপিয়ান কান্ট্রিতে সাদা কালোর একটা ভেদাভেদ আছেই। তো যেহেতু ইনি কৃষ্ণ মহিলা, মানে কালো আর কি, সেই দিক থেকে এটা সেই কারণেই সেই দিক থেকে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এর আগে কখনো যেহেতু হননি কোনো আফ্রিকান মহিলা, তা এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। নেক্সট, আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে রিপাবলিক পার্টির, আচ্ছা, আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশন হলো ডোনাল্ড ট্রাম্প জিতেছেন, জানো এটা দ্বিতীয়বারের জন্য। তো ডোনাল্ড ট্রাম্প কোন রাজনৈতিক দলে ছিলেন? রিপাবলিক পার্টি। তো কাকে হারিয়েছে? কমলা হ্যারিসকে। আমরা জানি সবাই যে কাকে হারিয়েছে যদি বলা হয়, কমলা হ্যারিসকে। কমলা হ্যারিসকে দিয়ে 47তম প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন, তাই তো? তো কমলা হ্যারিসকে হারিয়ে 47তম প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন। তারপরে ভাইস প্রেসিডেন্ট কে হলেন? আমরা দেখো প্রেসিডেন্ট করে পড়ে আসি, কিন্তু ভাইস প্রেসিডেন্ট নিয়ে আমরা একবারও ভাবিনি। দেখো ভাইস প্রেসিডেন্ট হিসাবে ইলেক্টেড হয়েছেন কে? জেডি ভান্সি। ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন কে? জেডি ভান্সি। তারপরে দেখো ডোনাল্ড ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল, এটা খুবই ইম্পর্টেন্ট। কাশ প্যাটেল নিয়ে অলরেডি পেপার থেকে শুরু করে টিভি সমস্ত জায়গায় এটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প প্রথম, এখনও পর্যন্ত ও যদিও বা এতে বসেনি, কারণ এর টার্ম শেষ হয়নি, যেহেতু আমাদের যে আগের যে প্রেসিডেন্ট ছিল তার টার্ম এখনও শেষ না হওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্প এখনও বসেনি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এফবিআইয়ের প্রধান হিসাবে, অর্থাৎ আমেরিকার যে এফবিআইয়ের প্রধান হিসাবে কাশ প্যাটেল, ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে নিযুক্ত করেছে, যে কারণে এটা ভীষণ বড় একটা অ্যাচিভমেন্ট ভারতের। এবং এটা
যে কারণে ভারতে এত হাইপ পেয়েছে কাশ প্যাটেল, ঠিক আছে, তাহলে নামটা দেখে রাখবে, এটা কাশ প্যাটেল নাম। তারপরে দেখো থাইল্যান্ডের ট্যুরিজম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? সোনু সুদ। আচ্ছা, এটা সানু সুদ না, এটা সোনু সুদ। সোনু সুদ আমাদের যে ফিল্ম অ্যাক্টার আর কি, সোনু সুদ থাইল্যান্ডের ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। নেক্সট, মরিশাসের প্রধানমন্ত্রী হলেন কে? নবীন রাম গুলাম। মরিশাসের প্রধানমন্ত্রী হলেন নবীন রাম গুলাম। মরিশাস খুবই ইম্পর্টেন্ট, মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রাম গুলাম। নেক্সট, জাপানের 103তম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন কে? সেজেরু ইসিবা। জাপানের 103তম প্রধানমন্ত্রী সেজেরু ইসিবা। ভিয়েতনামের প্রেসিডেন্ট হলেন কে? লুংচুং। ইন্দোনেশিয়ার 8ম প্রেসিডেন্ট হলেন প্রবোস সুবিয়ান্তো ইন্দোনেশিয়ার। ন্যাটো সেক্রেটারি জেনারেল, আচ্ছা ন্যাটো সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে? নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট ন্যাটো সেক্রেটারি জেনারেল। ন্যাটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, তাই তো। তো ন্যাটোর যে সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে? মার্ক রুট। তারপরে দেখো শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন অনুরা কুমার দেশনায়ক। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হয়েছেন কে? অনুরা কুমার দেশনায়ক। আর প্রধানমন্ত্রী হয়েছেন কে? হারিনী অমরা সূর্য। প্রধানমন্ত্রীর নামও দেখে রাখবে, হারিনী অমরা সূর্য। নেক্সট, পাকিস্তানের প্রধানমন্ত্রী কে? শেহবাজ শরীফ। তারপরের পেজে আসি, দেখো দক্ষিণ আফ্রিকার সিরিল রামাপোসা কে? দক্ষিণ আফ্রিকার সিরিল রামাপোসা দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি হলেন। তাহলে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হলেন সিরিল রামাপোসা। নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হলেন কে? কেপি শর্মা ওলি। নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মেক্সিকোর প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়েছেন কে? ক্লডিয়া শেইনবম। মেক্সিকোর প্রথম মহিলা, যেখানে ক্লডিয়া শেইনবম। আসিফ আলী জারদারি পাকিস্তানের 14তম প্রেসিডেন্ট। আসিফ আলী জারদারি হচ্ছে পাকিস্তানের কততম প্রেসিডেন্ট? যদি আসে 14তম প্রেসিডেন্ট। তারপর দেখো IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে অ্যাপয়েন্ট হয়েছে কে? ক্রিস্টালিনা জর্জিভা। IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন কে? ক্রিস্টালিনা জর্জিভা। তারপরে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রেসিডেন্ট হয়েছেন লেবাননের জাজ নওয়াব সালাম। দেখে রাখবে, নওয়াব সালাম লেবাননে বাড়ি এবং ওখানকার জাজ একজন নওয়াব সালাম। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত জানি আমরা? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে দ্য হেগে। তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রামমোহন রাও অমরা। সালমান খান, ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাক্টর সালমান খান খো ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন, অর্থাৎ খো খেলা, যেটাকে আমরা কবাডি খেলা হিসাবে চিনি। খো ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন কে? সালমান খান। তারপরে ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন কে? ফ্রাঁসোয়া বেরো। তারপরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের 29তম প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে? সামি সিলভা। আর বর্তমানে জানো যে টোটালি হচ্ছে আইসিসির প্রেসিডেন্ট আছেন কে? জয় শাহ, তাই তো। তাহলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কি হলো 29তম প্রেসিডেন্ট সামি সিলভা। তো এই ছিল আজকে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সের আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যে কোশ্চেনগুলো থাকে। তো আমি টোটালি যে অ্যাপয়েন্টমেন্ট যেগুলো করা আছে অলরেডি টোটালটাই বাছাই করা আছে। তোমরা দয়া করে এখান থেকে আর কেউ বাছাই করতে যেও না যে আমি এখান থেকে এইটুকু পড়বো বা এইগুলো পড়বো ওইগুলো পড়বো, এরকম করার কোনো জায়গায় নেই। কারণ আমি একদমই বাছাই করা কোশ্চেনগুলো দিয়েছি, এর ভিতরে আর বাছাই করার মতো কিচ্ছু নেই, কোনোটা বাদ দেওয়ার জায়গা নেই। যেগুলো বাদ দেওয়ার সেগুলো আমি অলরেডি বাদ দিয়ে দিয়েছি। তাই চেষ্টা করবে প্রতিটা লাইন ভালোভাবে পড়া এবং প্রত্যেকটা মুখস্থ রাখার। কারেন্ট রিলেটেড কোশ্চেন তোমাদের এসএসসি জিডিতে ভীষণ আসে, তাই এসএসসি জিডির জন্য স্পেশালি এটা বানানো, তাই তোমরা অবশ্যই দেখে রাখবে এটা। চলো এবার তোমরা নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর তোমরা চেষ্টা করবে যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটায় তোমরা জয়েন থাকার, এবং ওখানে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফ অলরেডি আমি আপলোড করে দিয়েছি এই পিডিএফটাই আপলোড করে দিয়েছি। এবার তাও যারা জানো না, নতুন যারা ভিডিওটা দেখছো, তারা পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কালেক্ট করে নিও। যদি বা হোয়াটসঅ্যাপ গ্রুপে না জয়েন হতে পারো, আমাকে পার্সোনালি SMS করবে, তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ লাস্ট পর্যন্ত সঙ্গে থাকার জন্য।
আর চেষ্টা করবে তোমরা সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখার।